আচ্ছা, ভাঁজযোগ্য ফোন বা ফোল্ডেবল ফোন কি এতদিন শুধু একটা সুন্দর পরীক্ষামূলক প্রযুক্তি হয়েই আটকে ছিল? মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি Z Fold 8 এই ধারণাটা পুরোপুরি বদলে দিতে এসেছে। চলুন আজ আমরা বিশ্লেষণ করে দেখি কিভাবে এই নতুন ডিভাইসটি ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় সমস্যাগুলোর সমাধান করে পুরো বাজারকেই একটা নতুন দিকে নিয়ে যেতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব ফোল্ডেবল ফোনের বিবর্তনটা ঠিক কেমন ছিল, Z Fold 8 কিভাবে এর মূল সমস্যাগুলোর সমাধান নিয়ে এসেছে, এর ডিজাইনে কি দরকারি উন্নতি করা হয়েছে, স্যামসাংয়ের নতুন বাজার কৌশলটা ঠিক কী, আর সবশেষে এই সবকিছু প্রযুক্তির ভবিষ্যতের জন্য কী বার্তা দিচ্ছে। তো চলুন শুরুতেই একটু পেছনের দিকে তাকাই। ফোল্ডেবল ফোন কিন্তু এখন আর শুধু পরীক্ষামূলক পর্যায়ে নেই, এগুলো ধীরে ধীরে মূলধারার ডিভাইস হয়ে উঠছে। কিন্তু সত্যি বলতে কি, স্ক্রিনের মাঝখানের ভাঁজ আর কিছু ব্যবহারিক সীমাবদ্ধতার মতো বড় সমস্যাগুলো কিন্তু থেকেই গিয়েছিল। মানে ব্যবহারকারীদের কাছ থেকে দুটো অভিযোগ কিন্তু বারবারই উঠে আসছিল। এক, স্ক্রিনের ঠিক মাঝখানে ওই যে বিরক্তিকর ভাঁজটা, আর দুই, বাইরের সরু স্ক্রিনটা, যেটা দিয়ে দৈনন্দিন কাজ করাটা বেশ ঝামেলার ছিল। আর ঠিক এই সমস্যাটাকেই টার্গেট করেছে স্যামসাং। বলা যেতে পারে গ্যালাক্সি Z Fold 8 এর প্রধান লক্ষ্যই ছিল সবচেয়ে বড় ত্রুটিটা, মানে স্ক্রিনের ওই বিরক্তিকর ভাঁজটাকে পুরোপুরি অফসে ফেলা। এর পেছনের মূল উদ্ভাবনটা হলো একটা নতুন ডিসপ্লে কাঠামো। ব্যাপারটাকে সহজভাবে বললে, স্ক্রিনের ঠিক নিচে লেজার দিয়ে নিখুঁতভাবে তৈরি একটা ধাতব প্লেট বসানো হয়েছে। ফলে ফোনটা ভাঁজ করলেও স্ক্রিনে কোনো স্থায়ী দৃশ্যমান দাগ পড়ছে না। এই ছবিটা দেখলেই কিন্তু পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, ভিডিও দেখা, গেম খেলা বা মাল্টিটাস্কিং যাই করা হোক না কেন, একটা একেবারে নিরবিচ্ছিন্ন আর মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু। শোনা যাচ্ছে এই প্রযুক্তিটা নাকি প্রথমে অ্যাপেলের ফোল্ডেবল প্রজেক্টের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু স্যামসাং তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর আগেই এটা বাজারে এনে একটা বড়সড় প্রতিযোগিতামূলক সুবিধা কিন্তু নিয়ে নিয়েছে। তবে শুধু স্ক্রিনের এই যুগান্তকারী পরিবর্তনই নয়, Z Fold 8-এ আরও বেশ কিছু দরকারি আপগ্রেড আনা হয়েছে, যেগুলো ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু অভিযোগের সমাধান করবে। যেমন ধরুন, ডিভাইসটাতে এখন একটা চওড়া স্ক্রিন লেআউট ব্যবহার করা হয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো ভিডিও দেখার সময় স্ক্রিনের উপরে নিচে কালো বারগুলো অনেক কমে যায়, আর ডকুমেন্ট এডিট করা বা পাশাপাশি দুটো অ্যাপ ব্যবহার করাটাও অনেক সহজ হয়ে গেছে। এত সব উন্নত প্রযুক্তি থাকার পরেও ফোনটার ওজন কত জানেন? মাত্র 200 গ্রাম। মানে এটা এখন বাজারের সবচেয়ে হালকা ফোল্ডেবলগুলোর মধ্যে একটা, যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্যও বেশ আরামদায়ক। ফোল্ডেবল ফোনের আরেকটা বড় মাথা ব্যথা ছিল ব্যাটারি লাইফ। স্যামসাং এবার সেই দিকেও নজর দিয়েছে। এই প্রথমবার তাদের ফোল্ডেবল সিরিজে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা শক্তিশালী ব্যাটারি যোগ করা হয়েছে। এর মানে হলো, কাজ হোক বা ভ্রমণ, সারাদিনের পাওয়ার ব্যাকআপ নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন প্রশ্ন হলো, এত উন্নত একটা ডিভাইসকে স্যামসাং এই প্রতিযোগিতামূলক বাজারে ঠিক কিভাবে তুলে ধরছে? এখানে স্যামসাং কিন্তু বেশ আত্মবিশ্বাসী একটা অবস্থান নিচ্ছে। তারা Z Fold 8-কে একটা প্রিমিয়াম ডিভাইস হিসেবেই বাজারে আনছে। এমনকি উৎপাদন খরচ বাড়ার পরেও আমেরিকার মতো বড় বাজারগুলোতে এর দাম বেশ চড়াই রাখা হচ্ছে। স্যামসাংয়ের কৌশলটা কিন্তু খুব সোজাসাপটা। তারা এটাই বোঝাতে চাইছে যে এই ডিভাইসের যুগান্তকারী প্রযুক্তি আর দারুণ সব ফিচারগুলো এর প্রিমিয়াম দামের জন্য যথেষ্ট। এই কৌশলের পেছনের লক্ষ্যটা মূলত দুটো: এক, সেরা প্রযুক্তি দিয়ে বাজারে নিজেদের শীর্ষস্থান আরও পাকা করা, আর দুই, অ্যাপেলের মতো বড় প্রতিযোগীরা ফোল্ডেবল ফোন আনার আগেই নিজেদের জন্য একটা শক্ত জায়গা তৈরি করে ফেলা। সব মিলিয়ে আমরা এখন আমাদের বিশ্লেষণের একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। গ্যালাক্সি Z Fold 8 কিন্তু শুধু একটা আপডেট নয়, এটা আসলে ফোল্ডেবল ফোনের ভবিষ্যৎ নিয়ে একটা বড় ঘোষণা। এক কথায় বললে, একটা দাগহীন স্ক্রিন, তার সাথে চওড়া ডিসপ্লে, হালকা ওজন আর শক্তিশালী ব্যাটারি, এই সব কিছুর সমন্বয়ে ডিভাইসটি প্রযুক্তি আর দৈনন্দিন ব্যবহার দুটো ক্ষেত্রেই একটা নতুন স্ট্যান্ডার্ড বা মানদণ্ড তৈরি করছে। এর মানে হলো, Z Fold 8-এর মাধ্যমে একটা পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে, ফোল্ডেবল ফোন এখন আর কেবল একটা নতুন ধরনের শখের গ্যাজেট নয়, বরং এটা কাজ এবং বিনোদনের জন্য একটা পুরুদস্তর দৈনন্দিন ডিভাইস হিসাবে সম্পূর্ণ প্রস্তুত। আর এটাই কিন্তু টেক ইন্ডাস্ট্রির জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। যেহেতু বড় সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, তাহলে ফোল্ডেবল ফোনগুলো কি এবার সত্যি সব ধরনের ব্যবহারকারীর দৈনন্দিন সঙ্গী হয়ে ওঠার জন্য প্রস্তুত?